এখানে আমরা তিনটা বোর্ড কোশ্চেন আলোচনা করছিলাম। ঢাকা বোর্ড 2021-এর যে দুইটা বোর্ড কোশ্চেন আসছে সেটা, এবং কুমিল্লা বোর্ড 2021-এর যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা সম্পর্কে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2021টা আলোচনা করব। এখানে প্রথমে তিনটা প্রশ্ন করতে বলছে। এখানে ক্রেডিট মেমোরেন্ডাম পরিমাণ নগদ বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের সমষ্টি এবং উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় প্রস্তুত করো। আচ্ছা, আমরা প্রথমে ক্রেডিট মেমোরেন্ডামটা পরিমাণ নির্ণয় করব। আচ্ছা, ক্রেডিট মেমোরেন্ডাম পরিমাণ নির্ণয় করার পূর্বে আমাদের জানতে হবে ক্রেডিট মেমোরেন্ডাম এর লেনদেন কোনগুলো, সেগুলো তো আগে চিনতে হবে। ক্রেডিট মেমোরেন্ডামটা কি? ক্রেডিট মেমোরেন্ডামটা হচ্ছে এমন একটা বিল যেখানে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিলে ওইখানে উল্লেখ থাকে খেয়ে দিছে, কোন দিন দিছে, এই ধরনের কিছু বর্ণনা থাকে, ওইটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। আচ্ছা, এখন ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ কোনগুলো? এখানে লেনদেনগুলো থেকে আমরা বের করব আমি যার কাছে টাকা পাই সে আমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাগুলো দিছে, কোন কোন যেই লেনদেনগুলো দ্বারা টাকা দিছে সেই লেনদেনগুলো সবগুলো যোগ করে দিব। আচ্ছা, প্রথমটা দেখি আমরা এখানে উপর থেকে একটু পরে আসি। 2019 সালের ডিসেম্বরের 31 তারিখ মারুফ ব্রাদার্স নগদ বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ ছিল 68,000 টাকা এবং উক্ত তারিখে নগদ বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের সাথে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের পার্থক্য পরিলক্ষিত হয়। যথারীতি পরীক্ষার পর নিচের উল্লেখিত ভুলগুলো ধরা পড়লো। আচ্ছা, এখানে ক নম্বরে আমরা দেখব, 1 নম্বরে দেখতেছি আমরা পাওনাদারকে 13,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে। এতটুকু পড়লে আমরা বুঝে যাচ্ছি। অর্থাৎ আমরা খুঁজবো কোনগুলো? ক্রেডিট মেমোরেন্ডাম মানে হচ্ছে যোগ, অর্থাৎ যেগুলো ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে আমার। এটা তো পাওনাদারকে চেক ইস্যু করা মানে আমি একজন আমার কাছে টাকা পাই, টাকা দিছি যে সেই টাকাটা চলে যাবে যে আমার ব্যাংক থেকে, তাহলে ব্যাংক কমবে, তাহলে এই লেনদেনটা আসবে না। আমরা যেটা ব্যাংক বাড়বে সেই লেনদেনগুলো খুঁজতেছি। 2 নম্বর, ব্যাংকে বাট্টাকৃত 12,000 টাকার একটি প্রাপ্য নোট, এখানে নোট বানানটা বলেছে, প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু এটি নগদ বইতে নগদানভুক্ত করা হয়নি। তাহলে এইটাও তো হবে না, এটা হচ্ছে ব্যাংক কমে গেছে, প্রত্যাখ্যাত হওয়া মানে ব্যাংক কমে যাবে, এতটুকু মাথায় রেখো। 3 নম্বর, 20/12/2019 তারিখে 5,000 টাকা এবং 3,000 টাকা দুটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু দ্বিতীয় চেকটি 1/3/2020 তারিখে আদায় করা হয়েছে। এটা কি আসবে? আচ্ছা, ব্যাংক বাড়ছে কিনা, এটা জমা দিছে কে দেখো তো। ব্যাংকে জমা দেওয়া হয়, এটা ব্যাংকে জমা দেওয়া হয়, খেয়ে দিছে কথাটা উল্লেখ না, মানে এটা আমি দিছিলাম, তাহলে এটা কোনো গ্রাহক দেয়নি, তাহলে এই লেনদেনটা এখানে আসবে না। এখানে কিন্তু 5,000 টাকা জমা হয়েছে, তবু কিন্তু এটা আসবে না। কেন? এটা আমার কোনো, আমি যার কাছে টাকা পাই সে জমা দেয়নি, জমা দিছে কে? আমি জমা দিলে এটাতে আসবে না। এরপরটা, ব্যাংকে 2,500 টাকা সুদ মঞ্জুর করেছে এবং ব্যাংক চার্জ বাবদ 1,000 টাকা কর্তন করা হয়েছে, যা নগদ বইতে লেখা হয়নি। দেখো তো এখানে একটা লেনদেন আসবে, ব্যাংকে জমা হয়েছে কোনটা? ব্যাংক 2,500 টাকা সুদ মঞ্জুর। সুদ মঞ্জুর আমার জন্য আয় নাকি ব্যয়? সুদ মঞ্জুর আমার জন্য আয়, অর্থাৎ সুদ দিলে সুদ মঞ্জুর মানে হচ্ছে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, ব্যাংক আমাকে 2,500 টাকা লাভ দিছে। তাহলে 2,500 টাকা লাভ দিলে আমার ব্যাংক বাড়ছে না কমছে? অবশ্যই আমার ব্যাংক বাড়ছে, তাহলে 2,500 টাকার জন্য আমাদের দিতে হবে, এখন এটা আসবে, এতটুকু আসবে, একটা পাইলাম। এরপর একটা একসাথে দেখি সবগুলো। তারপর দেখছি ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ 5,000 টাকা আদায় করে, তাহলে বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংক বিবৃতিতে ক্রেডিট করেছে, তাহলে ক্রেডিট করেছে মানে কি? জমা করেছে, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে। তাহলে আমরা যেগুলো খুঁজছি ক্রেডিট মেমোরেন্ডামে যেগুলো বাড়ছে সেই লেনদেনগুলো, তাহলে এটা আসবে, এই লেনদেনটা 5,000 টাকা, তাহলে 2,500 আসলো আর 5,000 আসলো। এরপরে দেনাদার ক্রেডিট সরাসরি ব্যাংকে জমা কত টাকা? 6,000 টাকা, তাহলে দেনাদারে দিছে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা, তাহলে এটাও বাড়ছে, তাহলে এটাও আসবে। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম কোনগুলো? যেগুলো আমি যার কাছে টাকা পাই সে যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়, তাহলে এই দুইটা বুঝতেছি আমি, এই দুইটা আমার দেনাদার আমি যার কাছে পাই সে দিল, আর বিনিয়োগের সুদ যার কাছে আমি বিনিয়োগ দিছিলাম সে আমাকে লাভ দিল আমার ব্যাংক অ্যাকাউন্টে, এইটা ব্যাংক দিল। ব্যাংকের কাছেও আমি কিন্তু টাকা পাই প্রতি মাসে। কেন? ব্যাংকে আমি টাকা জমা রাখলে ব্যাংক আমাকে কি দেয়? লাভ দেয়, এটাও কিন্তু আসবে। তাহলে 3টা পাইলাম। আমরা আনসারে দেখি একটু 3টা করছি কিনা। 1 2 3, একটা হচ্ছে 2,500, একটা 5,000, একটা 6,000 টাকা। আমরা প্রথমেই উত্তরটা তৈরি করে রাখছি, সময়টা বাঁচানোর জন্য একটু দেখো। আমরা ক্রেডিট মেমোরেন্ডাম 3টা করছি। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর কত টাকা? 2,500 টাকা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় কত টাকা?
5,000 টাকা, আর দানাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কত টাকা 6,000 টাকা। তিনটা যোগ করে দিলে আমার কত আসছে 13,500 টাকা। ক নম্বর আনসারটা হয়ে গেছে আমাদের। এরপর প্রথমটা আমাদের আনসার করা শেষ। এরপরটা কি বলছে, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এইরূপ লেনদেনের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি মানে কি, নগদান বইতে লিখেনি এই ধরনের লেনদেনগুলোর পরিমাণ বের করতে বলছে। তাহলে নগদান বইতে লিখেনি এই ধরনের লেনদেনের পরিমাণ। নগদান বই কোনটা, এখানে কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে দুইটা বইয়ের কথা বারবার বলে আসছে। একটা ব্যাংকের বই, এটা ব্যাংকে হিসাব রাখে, এটা নগদান বই, এটা আমি হিসাব রাখি। আমি কাউকে দিলে, কারো থেকে পাইলে এটাতে রাখি, ব্যাংক আমার কারো টাকা সংগ্রহ করলে এবং দিলে এটাতে রাখে, যোগ বিয়োগ করে থাকে। তাহলে আমরা এখন খ নম্বরে বের করবো কোনটা, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এইরূপ লেনদেনের সমষ্টি। তাহলে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এইরূপ লেনদেন দেখি আমরা এখানে কয়টা আছে। পাওনাদারকে 13,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে, কিন্তু চেকটি, আচ্ছা এতটুকু বললে তো বোঝা যাচ্ছে পাওনাদারকে ইস্যু করছে কি আমি করলে আমার বইতে আমি লিখছি। আমার বইয়ে কত ছিল মনে করো 68,000 টাকা, প্রথমে 68,000 টাকা, এখন মাইনাস কত টাকা হবে 13,000 টাকা। আমি তো দিছিলাম, চেকটা তো আমিই দিছি, আমি দিলে তো আমার বই আমি লিখবো, এটা লিখছি, তাহলে এটা হবে না। ব্যাংকে বাট্টাকৃত 12,000 টাকার একটি প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি, তাহলে এটা আসবে। তাহলে একটা পাইলাম, এটা আসবে। তারপর হচ্ছে আমাদের আসবে কোনটা, এটা দেখি, এটা পরে দেখি। 20/12/2019 তারিখে 5,000 ও 3,000 টাকা দুটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়। তাহলে ব্যাংকে জমা কে দিছে, অবশ্যই আমি দিছি। তাহলে আমি দিলে আমার বইতে আমি লিখিয়ে দিছি। তাহলে কত টাকা, আমার বই আমি লিখিয়ে এভাবে দিব, অবশ্যই আমার বই আমি লিখছি। এরপরটা দেখি, ব্যাংক 2,500 টাকা সুদ মঞ্জুর করেছে, অর্থাৎ ব্যাংকে টাকা আছে বিধায় লাভ দিছে যে। এরপরে ব্যাংক চার্জ কর্তন করেছে কত টাকা 1,000 টাকা, যা নগদ বইতে লেখা হয়নি। তাহলে এই দুইটাই আসবে, সুদ মঞ্জুর এবং দুইটাই কি করবে, নগদ বইতে লেখা হয়নি, দুইটাই আসবে। তার পরিমাণ বের করতে, কোনটা খরচ কোনটা আয় এটা চিন্তা করতে হবে না, আমাদের চিন্তা করতে হবে নগদ বইতে লিখিনি এই ধরনের লেনদেন। তাহলে লিখিনি মানে ব্যাংকে সুদ দিচ্ছে আমি জানি না, এটা লিখতে হবে। ব্যাংক চার্জ কাটে সেটাও জানি না, নগদ বইতে লিখতে হবে। তাহলে 2 তারিখ এবং 4 তারিখ পাইলাম। 5 নম্বরটা, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় 5,000 টাকা, ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ 5,000 টাকা আদায় করে ব্যাংক বইতে ক্রেডিট করেছে, কিন্তু নগদ বইতে এর জন্য কোনো দাখিলা দেওয়া হয়নি, অর্থাৎ নগদ বইতেও তুলেনি। দাখিলা দেওয়া হয়নি মানে কি, নগদ বইতেও তুলেনি। তাহলে এই লেনদেনটা আসবে 5 নম্বরটা, এটা মার্ক করা আছে। এরপর দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 6,000 টাকা নগদানভুক্ত করা হয়নি, তাহলে এইটাও নগদ বইতে লিখিনি, এইটাও আসবে। তাহলে কয়টা পাইলাম আমরা, 1 2 3 4, কত হাজার টাকার 12,000 টাকার। এরপর হচ্ছে তোমার 2,500, 5,000, 6,000 টাকা। দেখি আমরা আনসার লিখছি কিনা, দেখো আমরা লিখে দিয়েছি এখানে, নগদ বইতে লিপিবদ্ধ হয়নি এইরূপ লেনদেনের সমষ্টি। ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট প্রত্যাখ্যাত 12,000 টাকা ছিল, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর কত হাজার টাকা ছিল 2,500, এবং ব্যাংক চার্জ ছিল কত 1,000 টাকা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় কত টাকা ছিল 5,000 টাকা। এরপরে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 6,000 টাকা। এই সবগুলো যোগ করে কত আসে 6,500 টাকা। আশা করি ক্লিয়ার। খ নম্বর আনসার শেষ আমাদের। এখন করতে হবে আমাদের গ নম্বর প্রশ্নটা। এটা করা শেষ আমাদের। এরপরটা হচ্ছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার আগে দুইটা বই সম্পর্কে ধারণা রাখতে হবে, একটা নগদ বই, একটা ব্যাংক বই। তাহলে এই বইতে দুই দিকে 68,000 টাকা আছে। এটা কোথায় পাইছি আমরা, প্রশ্নের উপরে দেখো এখানে দেওয়া আছে। নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত পরিমাণ ছিল কত হাজার টাকা 68,000 টাকা। তাহলে এইটা হচ্ছে, এটার উপর ভিত্তি করে আমরা সূত্র নির্ণয় করব, তারপরে আমরা কি করব, অঙ্কটা সমাধান করব। তাহলে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত থাকলে আমাদের কি করতে হয়, ব্যাংক বেশি থাকলে প্লাস, আর কম থাকলে কি করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে তার এই সূত্র হয়ে গেল ব্যাংক নগদ বই মোতাবেক এই কথাটা থাকলে, এখানে নগদ বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ এই কথাটা থাকলে, তখন আমাদের ব্যাংক বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস। কারণ আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে দুইটা অংশ থাকে, দেখো একটা হচ্ছে প্লাসের অংশ, একটা হচ্ছে কিসের অংশ, মাইনাসের অংশ। এটা আমি বুঝে দিচ্ছি এরপরে একটু, প্লাসের অংশ আর কিসের অংশ, মাইনাসের অংশ। প্রথমে যেটা পেয়েছি নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, সেটা আমরা কি করব, উপরেই লিখে দিব একদম। এখন প্লাসের এইটা আইটেমগুলো কোত্থেকে আসছে এবং এই আইটেমগুলো এখানে কোত্থেকে আসছে সেটার বর্ণনা দেখো। এখন
আচ্ছা, মাথায় রাখবো কি ব্যাংক, এই ব্যাংকের স্টেটমেন্ট এটা যদি কমে মাইনাস হবে, এটা যদি বাড়ে প্লাস হবে। দেখো এই লেনদেনটা পাওনাদারকে 13,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে, কিন্তু চেকটি 31/12/2019 তারিখের মধ্যে করা হয়নি। আচ্ছা, এখন দেখো পাওনাদারকে চেক 13,000 টাকার একটি চেক ইস্যু করেছে, অর্থাৎ আমার কাছে যে পাই তাকে আমি টাকা দিয়েছিলাম কত হাজার টাকা, 13,000 টাকা। তাহলে আমার বই থেকে আমি কত টাকা কমাইছিলাম, 13,000 টাকা। এই চেকটা নিয়ে সে কোথায় যাবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট যাবে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে টাকা নিয়ে যাবে। কিন্তু সে 31/12/2019 তারিখের মধ্যে পরিশোধের জন্য 31/12/2019 সালের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। মানে কি, আমাদের অঙ্কটা দেখো, আমাদের অঙ্কটা হচ্ছে ডিসেম্বর মাসের 31 অর্থাৎ 19 সালে, অর্থাৎ এই মাসে গিয়ে সে উপস্থাপন করেনি। তাহলে ওই দিন ওই মাসে সে টাকা কিনে চেকটা নেয়নি। একটি চেকের মেয়াদ 6 মাস থাকে, সে আজ থেকে শুরু করে 6 মাস পরে টাকাটা তুলতে পারবে। কিন্তু সে ডিসেম্বরে আসেনি বিধায় ডিসেম্বরের হিসেবে আসবে না। সেজন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বেশি আছে নাকি কম আছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বেশি আছে। কেমনে বুঝলাম, আমাদের নগদ বই থেকে কত টাকা কমাইছি, 13,000 টাকা। তাহলে ব্যাংক বই থেকে কমাইছি না, কমাই না, তাহলে অর্থাৎ নগদ বইতে কমে গেছে, ব্যাংকে কি আছে, বেশি আছে। ব্যাংকে বেশি থাকলে কি করতে হয়, প্লাস। তাহলে এখানে দিতে হবে আমাদের প্লাস। এরপরটা হচ্ছে ব্যাংকে বাট্টাকৃত 12,000 টাকার একটি প্রাপ্য নোট প্রত্যাখ্যিত হয়েছে। মহারাগ বা প্রত্যাখ্যিত হলে ব্যাংক থেকে মহারাগ ব্যাংক কম আছে। এরপরটা 20/12/2019 তারিখে 5,000 টাকা ও 3,000 টাকা দুটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়। আমি ব্যাংকে জমা দিলাম। এরপরে কিন্তু দ্বিতীয় চেকটি 3/1/2020 তারিখে আদায় হয়েছে। দ্বিতীয় চেকটি, প্রথম চেকটি কিন্তু হয়ে গেছে, প্রথম চেকটি আমাদের আর লাগবে না। দ্বিতীয় চেকটি যেটার কথা উল্লেখ করা হয়েছে, কেন লাগবে না আমি এটা একটু ব্যাখ্যা করে দিই। আমরা যখন চেকটা জমা দিয়েছিলাম, আমার বইয়ে 5,000 লিখছিলাম এবং প্লাস 3,000 লিখছিলাম, আমার বই এটা। কিন্তু ব্যাংক কি করছে, ব্যাংক প্রথম 5,000 টাকা আদায় করছে, এটার কোনো উল্লেখ নাই, এটার কথা উল্লেখ নাই। অর্থাৎ 5,000 টাকার কথা যখন উল্লেখ নাই, এদিকে দ্বিতীয় চেকটির কথা যখন বলে দিছে কয় তারিখ উল্লেখ করছে, তোমাকে ধরে নিতে হবে 5,000 টাকাটা ডিসেম্বরে কি করছে, আদায় করে ফেলছে। এটা ব্যাংকও যোগ করছে, আমিও যোগ করছি। তাহলে এটার সমস্যা নাই। সমস্যা কোনটা, 3,000 টাকাটা। 3,000 টাকা আদায় করা কোন সালে, কোন মাসে, ডিসেম্বর মাসে। কিন্তু সেটা আদায় হচ্ছে কত, জানুয়ারিতে গিয়ে, অর্থাৎ 3 জানুয়ারি 2020 সালে গিয়ে। তাহলে এইটা নিয়ে ঝামেলা। তাহলে এইটা তো ডিসেম্বর মাসে আমাদের তোলা হয় না, এখন এইটা তুলতে হবে। এখন এইটা দ্বারা ব্যাংক বেশি ছিল নাকি কম ছিল, দেখো তো। আমার বইয়ে আমি যখন ব্যাংকে পাঠাইছিলাম ডিসেম্বর মাসে, তখন কত তুলছিলাম, 5,000, 3,000, 8,000 টাকা তুলছিলাম। কিন্তু ব্যাংক তুলতে পারছিল কত হাজার ডিসেম্বর মাসে, 5,000 টাকায়। 3,000 টাকা তো জানুয়ারি আদায় হচ্ছে। তাহলে ব্যাংক তখন কত হাজার টাকা কম ছিল, 3,000 কম ছিল। তাহলে কম মানে কি, মাইনাস কত টাকার জন্য, 3,000 টাকার জন্য। দেখানোর জন্য 3,000 টাকায় দেখাবো। এরপরে ব্যাংক 2,500 টাকা সুদ মঞ্জুর করেছে এবং ব্যাংক চার্জ বাবদ 1,000 টাকা কর্তন করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক 2,500 টাকা সুদ মঞ্জুর করেছে, অর্থাৎ ব্যাংক সুদ দিয়েছে কত, 2,500। অর্থাৎ ব্যাংক লাভ দিয়েছে, লাভ দিলে কি হবে, প্লাস। এখানে প্লাস করবে, তাহলে একটা প্লাস হয়ে যাবে, একটা মাইনাসে যাবে। 2,500 আর একটা কি হতো, মাইনাস। মাইনাস কেন, দেখো এখানে লাভ দিয়েছে, এটা প্লাস করলো ব্যাংক। আর একটা হলো কি, ব্যাংক চার্জ 1,000 টাকা কর্তন করেছে। তাহলে চার্জ মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে এতটুকু আসবে প্লাসে, আর এরপরে কর্তন যেটা করেছে সেটা আসবে কিসে, মাইনাসে। আচ্ছা, ক্লিয়ার। এবারটা ব্যাংক বিনিয়োগ সুদ বাবদ 5,000 টাকা আদায় করে ব্যাংক বিবরণীতে ক্রেডিট করেছে। ব্যাংক ক্রেডিট মানে কি, ব্যাংক জমা করেছে, অর্থাৎ ব্যাংকের এই বইয়ে যোগ করেছে 5,000 টাকা। তাহলে বাড়ছে না, বাড়লে কি হয়, প্লাস। এখানে দিব আমরা কি, প্লাস। এরপরে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাকৃত 6,000 টাকা নগদান ভুক্ত করা হয়নি। তার দেনাদারে সরাসরি কোথায় জমা দিছে, ব্যাংকে। তাহলে আমার ওই ব্যাংকে বাড়ছে কিনা দেখো, 6,000 টাকা বাড়তেছে, প্লাস হয়েছে। তাহলে ব্যাংক বাড়লে কি করতে হয়, প্লাস। আমাদের সমাধান করা শেষ, একটু দ্রুত ক্লাস দিলাম। আমাদের এখন প্লাসগুলো প্লাসের কলামে লিখে দিব, আর মাইনাসেরগুলো মাইনাসের কলামে লিখে দিব। দেখো আমরা কয়টা প্লাস আছে, 1টা 2টা 3টা 4টা, কত, 5,000টা। এরপরে হচ্ছে 2,500 টাকা ব্যাংক সুদ মঞ্জুরটা, এরপরে বিনিয়োগের সুদ, আরটা দেনাদার। দেখো আমরা করছি কিনা, এখন এখানে 5,000, 13,000 টাকা এবং ব্যাংক সুদ মঞ্জুর, কৃত্রিক সুদ মঞ্জুর
500 আর আপনাদেরকে ইস্যুকৃত চেক 13,000। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর কত 2,500। ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ আদায় 5,000 টাকা। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কত 6,000 টাকা। এই চারোটা যোগ করা আসছে 26,500 আর 68 প্লাস 26,500 যোগ করলে 94,500। বিয়োগের যেগুলো বিয়োগ চিহ্ন বের হয়েছে ওইগুলো দেখি আমরা। চিহ্ন বের হয়েছে কয়টা 2 তারিখ প্রত্যাখ্যিত চেক প্রাপ্য নোট প্রত্যাখ্যিত হয়েছে, আর একটা হচ্ছে ব্যাংক চার্জ করতো না 1,000 টাকা আর তো নাই। আচ্ছা আরেকটা আছে এখানে 3 তারিখটা দুটি চেক পাঠিয়েছিল, দ্বিতীয় চেকটি তাহলে আদায় হয়নি ডিসেম্বর মাসে, সেটা 3,000 টাকাটা। দেখো আমরা করছি কিনা এখন আনসারে। এখানে ব্যাংক কর্তৃক বাট্টাকৃত প্রাপ্য নোট প্রত্যাখ্যিত হয়েছে কত 12,000 টাকা। ব্যাংক কর্তৃক অনাদায়ী চেক অনাদায়কৃত চেক 3,000 টাকা। এরপরে ব্যাংক চার্জ কত, এখানে চার্জ ব্যাংক চার্জ 1,000 টাকা। 3টা যোগ করে 16,000 টাকা। 94,500 থেকে 16,000 টাকা চলে গেলে 78,500 টাকা। এটাই হচ্ছে আমাদের আনসার। লেখার সময় কি করতে হবে, নগদ বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত লিখলে যদি শুরু হয় তাহলে শেষ করতে হবে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।